ইয়ারএফকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য, যে একটা আনুষ্ঠানিকতা, যান্ত্রিকভাবে যে মন্ত্রী থাকবেন তিনি তাকেই ডাকা বা তাকেই আসা বা তিনি যুক্ত হবেন, এটা এক ধরনের যান্ত্রিকতা। কিন্তু ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের মতো এরকম একটা অনুসন্ধানী সাংবাদিকতার যে ফোরাম, সেখানে উপস্থিত হতে পারা এবং আপনাদের যে অনুসন্ধানী পেশাগত তৎপরতা, ব্যস্ততা এবং তার সঙ্গে আবার যুক্ত হচ্ছেন নাগরিক ফোরাম, সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করছেন, সিপিডি। ফলে এটা একটা আমি মনে করি যে খুব চিন্তা করার যারা করেন তাদের জন্য এটা একটা সুযোগ, এবং আমি সামান্য যেহেতু চিন্তা করার চেষ্টা করি, সেই অর্থে শুধু মন্ত্রী হিসাবেই নয়, একজন ব্যক্তি হিসাবেও আমি খুবই উপকৃত অনুভব করছি। এবং রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা, এটাকেই আপনারা বেছে নিয়েছেন। এটাও একটা নবীন সরকারের একজন নবীন মন্ত্রী হিসাবে আমি মনে করি যে আমার জন্য এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তের জন্য। কারণ একটু আগেই আমাকে আপনি ভাই দেখিয়েছেন, যে জাহিদ ভাই দেখিয়েছেন যে মিডিয়া রিফর্ম কমিশন তারা যে প্রতিবেদন তৈরি করেছে, এখন পর্যন্ত তার কোনোটাই বাস্তবায়ন করা হয় নাই। রিফর্ম কমিশনের চেয়ারম্যান কামাল সাহেব আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, একেবারে ছোটবেলার থেকে আমরা বন্ধু। এটা নিয়েও কথাবার্তা কম বেশি বলার চেষ্টা করছি। আসলে এই পুরো পর্বটাই আমি ব্যক্তিগতভাবে বোঝার চেষ্টা করছি। দীর্ঘদিন যেহেতু রাজনৈতিক কর্মী হিসাবে রাজপথে ছিলাম, এবং কখনোই যেহেতু আমি ক্ষমতা চর্চা করার সুযোগ অথবা দুর্ভাগ্য হয় নাই, সে কারণে আমার জন্য এটা একটা বোঝাবুঝির একটা সময়, এবং আমি একটু সময় নিচ্ছি। যেহেতু জ্ঞান বুদ্ধিও কম, অন্যরা হয়তো খুব দ্রুত বুঝতেন, আমার জ্ঞান বুদ্ধি কম থাকার কারণে আমি একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করছি। এবং আমি খুবই সৌভাগ্যবান যে দেবপ্রিয় দা, নুরুল কবির ভাই, তারপরে সিপিটির মতো অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আপনাদের মতো অনুসন্ধানী সাংবাদিকবৃন্দ, এবং বাংলাদেশের আরও অনেকেই যারা সবসময় পাওয়ারকে ক্রিটিক করেন এবং একটা ক্রিটিক্যাল চশমা দিয়েই সবসময় দেখার চেষ্টা করেন, এবং আপনাদের প্রত্যেকটা মন্তব্য এবং আপনাদের প্রত্যেকটা ক্রিটিসিজম অথবা আপনাদের প্রত্যেকটা মন্তব্য, এটা চলার পথে কিন্তু সরকারের জন্য হতে পারে একটা সম্পদ, যদি আমরা প্রোঅ্যাক্টিভলি নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, একদিকে সরকারের বাইরে থেকে যেমন এই এস্টাবলিশমেন্টের সব ধরনের ভুল নিয়ে কথা বলা যায় বা ভুল ধরা যায়, এবং এটা তো অবশ্যই যার চশমা যত বেশি পাওয়ারফুল সে তত বেশি গভীরভাবে এবং সূক্ষ্ম ভুলগুলিকেও বের করতে পারবেন। যার চশমা যত বেশি কম পাওয়ারফুল সে হয়তো ভাষা সাধারণ সাধারণ সমস্যা নিয়ে কথা বলবেন। কিন্তু এটা তো একটা পার্ট, কিন্তু সমস্যার সমাধান করার যে প্রক্রিয়াটা, এই আবহাওয়া, এই জলবায়ু, এই মানুষ, এই ঐতিহ্য, এই সংস্কৃতি, এই বঙ্গোপসাগর, এই হিমালয়, এই ভারত, এই বার্মার বর্ডার, এই এখানে বখতিয়ার খলজির আগমনের পরে এখানকার মানুষের ধর্মান্তরিত হওয়া, এই কংগ্রেসের স্বাধীনতা, সেই কংগ্রেস আবার বিদায় নেওয়া, সেখানে আবার বিজেপির ক্ষমতায় আগমন, সেই উত্তাপ এখানে কিভাবে আসে, এবং এই সবটাই তো একটা নীরবে প্রবাহিত থাকে আমাদের এই জনগোষ্ঠীর মনোজগতের মধ্যে। এবং সেই মনোজগৎ থেকে বিচ্ছিন্ন হওয়ার তো কোনো উপায় নাই, এবং যাকেই এই সমাধান বের করতে হবে বা হয় তাকে খুব সঠিকভাবে কিন্তু এই বাস্তবতাটা বোঝার ব্যাপার থাকে। এখানে যদি খুব ভালো লেখাপড়ার সুযোগের কারণে সবসময় যদি হবস, লক্স, তারপরে আপনার ব্রিটিশ পার্লামেন্ট, তারপরে এই ধরনের এবং পৃথিবীর যত দামি 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 এবং সভ্যতার যত শিখণ্ডী আছে সেগুলিকে হাজির করলাম, খুব পরোক্ষভাবে বোধহয় এক ধরনের বিজ্ঞ হিসাবে হাজির করার একটা মনোজগৎ কাজ করতে পারে। কিন্তু ওটার কোনো প্রায়োগিক মূল্য আছে কিনা সেটা হয়তো দেখা যায় যে ইগনোরড হয়ে যেতে পারে। আমি দুটো দিকে খেয়াল রাখার চেষ্টা করছি বা করব। আমি আপনাদের প্রতি খুব বিনীতভাবে অনুরোধ করব যে অবশ্যই সর্বোচ্চ সমালোচনা, সর্বোচ্চ
আপনাদের যা যা অনুসন্ধানী মন্তব্য সবগুলি আপনারা সরকারের কাছে তুলে ধরলে এটা সরকারের জন্য অনেক বড় উপকার। এবং ইতিমধ্যেই এবং সরকারের আগের যে চিন্তাভাবনা যেখান থেকে আমরাও শিক্ষা নিয়েছি, এবং যেহেতু আমাদের দলও এর আগেও বারবার ক্ষমতায় আমরা ছিলাম, ফলে ভুল এবং প্রশংসা দুইয়ের অভিজ্ঞতাই তো আমাদের আছে। বিশেষ করে 2024-এর 5ই আগস্টের যে পরিবর্তন এবং তখনকার যে দৃশ্যপট এবং এই মুহূর্ত পর্যন্ত তার যে একটা আমাদের প্রত্যেকের চিন্তার মধ্যে একটা সরাসরি অভিজ্ঞতা আমরা দেখেছি যে ভুল ভ্রান্তি কিভাবে আগমন ঘটে এবং তার পরিণামটা কতটা নির্মম হতে পারে, কতটা অসম্মান এবং অপমানজনক হতে পারে। এবং সেই একই চেয়ারে বসার পরে স্বাভাবিকভাবেই সামান্য যার চিন্তা শক্তি আছে তারা সকলেই এই ঘটনাগুলি থেকে শিক্ষা নেবেন। তো সেই কারণেই রিফর্ম ট্র্যাকার আমি মনে করি এটা একটা খুব গুরুত্বপূর্ণ মেকানিজম। প্রতিটি ক্ষেত্রেই এই ট্র্যাকার হিসাবে যদি প্রত্যেকটা ক্ষেত্রেই যদি একটু আমরা এটাকে একটা ইনএভিটেবল কম্পোনেন্ট হিসাবে যদি দাঁড় করানো যায় ডিসিশন মেকিং প্রসেসে, তাহলে কিন্তু এটা সুফল কিন্তু অনেক ভালোভাবে পাওয়া সম্ভব। এবং এখনকার প্রযুক্তির যুগে এটা কিন্তু করাটাও খুব আগের চেয়ে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে, অনেক বেশি সহজ হয়ে গেছে। কারণ প্রযুক্তি এত ক্ষমতাবান, প্রযুক্তির এত সেবা দেওয়ার এত সুযোগ রয়ে গেছে যেটাকে কিন্তু কাজে লাগানো সম্ভব। এবং সেই ক্ষেত্রে আমি বিনীতভাবে আপনাদেরকে জানিয়ে রাখছি, যেহেতু অন্যান্য সাংবাদিকতার ফোরামের মধ্যে আপনাদের এই ফোরামের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করতে হয়, একটা লাইফলাইন, রাষ্ট্রের এবং জনগণের লাইফলাইন নিয়ে কাজ করতে হয়। সে কারণে আপনাদের সার্বক্ষণিকভাবে যে ট্র্যাক করা এটা এবং আপনাদের সেখান থেকে অভিজ্ঞতা নেয়া, এটা আমাদের জন্য অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। আমরা আমাদের প্রতিশ্রুতিতে যে কথাগুলি বলেছি, যা ইতিমধ্যেই আপনারা রাইটলি ডিটেক্ট করেছেন, আমরা সেগুলিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে শুরু করেছি। তবে এটা তো সত্য যে কথাগুলি অনেকটাই বিমূর্ত, এখনো কিন্তু ওই কথাগুলিকে খুব মূর্তমান করা যায়নি। আমি বিনীতভাবে জানিয়ে রাখছি যে আমাদের এই বিমূর্ত যে প্রতিশ্রুতিগুলি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আমরা পুনর্মূল্যায়ন করতে চাচ্ছি, আমরা সকলের জন্য নিরাপত্তা বিধান করার প্রতিশ্রুতি ঘোষণা করেছি, আমরা মিডিয়া রিফর্মস কমিশনকে ব্রিটিশ অফকম সিস্টেমের আদলে এটাকে কি করে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে চিন্তা করছি, আমরা নির্যাতিত সাংবাদিকদের সব ধরনের হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা থেকে শুরু করে এর একটা ন্যায্য প্রতিকার কি করা যায় তার একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করতে চাচ্ছি। আমরা অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ভাতা, সেক্ষেত্রে কে সাংবাদিক না, কিভাবে অবসরপ্রাপ্ত হবেন, কত বয়সে হবেন, কোন কাঠামোতে এটা নির্ধারণ হবে। ফলে এটা একটা, এই ফাইলটা অলরেডি আমি দেখলাম, আমি আসার পরেই হাত দিয়েছিলাম, এটা অর্থ বিভাগে ইতিমধ্যে আছে এবং এই প্রশ্ন নিয়েই আছে। এবং বিজ্ঞাপনের কোনো নীতিমালা এখন পর্যন্ত তৈরি হয়নি। তারপরে ধরেন সার্কুলেশনের সংখ্যা জানতে চাইলে পরে কেউই সঠিক বলতে পারছেন না, এবং খুব একটা অঘোষিতভাবে, একটা সমষ্টিগতভাবে কিন্তু প্রতারণা চলছে, অঘোষিতভাবে খুব সমষ্টিগতভাবে প্রতারণা। এবং খুবই দুর্ভাগ্যজনক যে অনেকেই আছেন যখন ব্যক্তিগত আলাপ আলোচনা থাকেন বা অন্য জায়গাতে থাকেন খুব ভালো, কিন্তু এই প্রশ্নটাতে দেখেও না দেখার ভান করছেন। আর মালিকদের কথা তো ধরেন বললামই না। কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে সকলের মধ্যেই কিন্তু একটা ভালো ইচ্ছা আছে, দেশের যদি ভালো হয় তাহলে কে খুশি না হবে। আমি মনে করি এমনকি একজন অপরাধী তিনিও কিন্তু যদি আসলেই প্রকৃত অর্থে একটা কাঠামো তৈরি হয় তাহলে তিনি তখন মনে মনে খুশি হবেন যে অপরাধ মুক্ত থেকে স্বাভাবিক সুস্থ থাকার একটা, তাকে কোনো পরিবেশ তাকে উস্কানি দিবে না অপরাধ করার জন্য, এবং বিনা অপরাধেই সে ভালো থাকতে পারবে। অতএব আমি সবার আগে কিন্তু কাজটা হচ্ছে যে সেরকম একটা কাঠামো তৈরি করা, সেরকম একটা পরিবেশ তৈরি করা, সেরকম একটা জায়গায় আমাদেরকে যাওয়া। সেই ক্ষেত্রে আমি এই যে আমাদের যে প্রতিশ্রুতিগুলি আমরা দিয়েছি এটাকে মূর্তমান করার জন্য সংবাদ মাধ্যম, গণমাধ্যমের সকল অংশীদারদেরকে নিয়ে খুব দ্রুত আমরা কাজে হাত দেওয়ার চেষ্টা করছি। আমি ইতিমধ্যেই চেষ্টা করছি, উদ্যোগ নিয়েছি সংবাদপত্র মালিকদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে, এডিটর্স কাউন্সিলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে,
তারপরে টেলিভিশনের মালিক সমিতির সঙ্গে কথা ইতিমধ্যেই বলেছি, আরও বলবো। এর বাইরেও নানান রকম স্টেক হোল্ডার্স এখানে আসে, আপনারা জানেন। এখন যেহেতু ডিজিটাল কমিউনিকেশন বেড়ে গিয়েছে, ফলে নানান রকম জব ডিস্ট্রিবিউটেড হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা সেকশনে সাবসেকশনে নানান রকম অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, স্টেক হোল্ডারদের সংখ্যাও অনেক বেড়ে গিয়েছে এবং সময়ের কারণে সকলেই একটা এনগেজমেন্ট চায় এবং এই এনগেজমেন্টের আসলে একটা সার্বজনীন ফ্রেমওয়ার্ক কি হবে, কেউ বাদ পড়লেই তো তিনি একটা মন্তব্য করতে পারেন। আর মন্তব্য করার জন্য তো এখন একটা ডিভাইস যথেষ্ট, একটা ডিভাইসই যথেষ্ট এবং ওই মন্তব্যকে ট্র্যাকিং করা অথবা ওই মন্তব্যকে রেগুলেট করা, এতে কোনো উপায় নেই। যে সময় এই ধরনের তথ্য মন্ত্রণালয় এবং সম্প্রচার মন্ত্রণালয় জন্ম নিয়েছিল, তখনকার তথ্যের সংজ্ঞা আর এখনকার তথ্যের সংজ্ঞা আকাশ পাতাল পার্থক্য। যে আমলে বাংলাদেশে বা পাকিস্তান আমলে তথ্য মন্ত্রণালয় তৈরি হয়েছিল, তখন তথ্য বলতে ছাপার অক্ষরে যদি কিছু একটা লেখা হয়, ওইটাই পবিত্র কোরআন শরীফের মতোই কাছাকাছি। এখন তো পুরো ব্যাপারটাই অন্য। তারপরে এখানে ধরেন নতুন নতুন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ধরনের ক্ষমতা, এবং সেই ক্ষমতাকে ব্যবহার করতে পারেন খারাপ লোক, সেইভাবে ক্ষমতাকে ভালো লোক ব্যবহার করতে পারেন। তারপরে আপনার সারা পৃথিবীতেই বয়ানের যে যুদ্ধ তৈরি হয়েছে, বড় বড় অপরাধ করার জন্য আগের থেকেই একটা বয়ান তৈরি করা হচ্ছে এবং তারপরে সেই বয়ানের কারণে সেই অপরাধ জাস্টিফাইড হচ্ছে। পৃথিবীর বহু বড় বড় রাষ্ট্রনায়করা মোটামুটি এটা প্রমাণিত যে তারা গণমাধ্যম এবং ইনফরমেশন সিস্টেমের এবং ডিজিটালাইজেশনের এই সমস্ত সুযোগগুলিকে কাজে লাগিয়ে একটা অন্যরকম পরিবেশ তৈরি করেছেন। আমি কিছুদিন আগে তার্কিতে গিয়েছিলাম, তার্কি সরকারের দাওয়াতে। ওখানে স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের উপরে একটা সামিট ছিল। তো সবাই কথা বললেন, বেশিরভাগই আমি সমস্যা নিয়েই কথা বললেন। আমিও তো সমস্যা ছাড়া আর তেমন কিছুই জানিও না, সমাধান করার মতো তোর বিশেষজ্ঞ আমি না। বাট আমি ওখানে একটু হতাশ হয়ে গেলাম যে মানে কেউই কিন্তু সকলেই বললেন একটা ডিসরাপশন হয়ে গেছে, কি হয়েছে তার ব্যাখ্যা করলেন। ওখানকার বড় বড় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীতন্ত্রীরাও দেখলাম একই কথাই বললেন, অন্য মন্ত্রীরাও একই কথা বললেন। কিন্তু যেটা পাওয়া গেল না সেটা হচ্ছে যে আসলে এই ধরনের সমস্যাগুলিকে সমাধান করার জন্য কি করা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই একজন দুজন বলেছেন যে হতে পারে যে প্রথম যুদ্ধের পরে যে লিগ অফ নেশনস হয়েছিল এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেমন জাতিসংঘ হয়েছিল, সেই প্রতিষ্ঠান কতটা কার্যকরী এবং সে আসলেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যুদ্ধ প্রতিরোধের জন্য কোনো কিছু করতে পেরেছে কি পারেনি, সেটা আর একটা প্রশ্ন। কিন্তু এরকম তো হয়েছিল। এখন সাইবার ওয়ার্ল্ডেও যেরকম এরকম একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে, ফলে এখানেও তো একটা তাহলে ওরকম গ্লোবাল ফ্রেমওয়ার্ক দরকার, কারণ এখানে যে কেউ গ্লোবালি এনগেজ হতে পারছেন। আমরা যদি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সংকটকে নিয়ে যদি একটু গভীরভাবে চিন্তা করি, আমরা দেখব যেখানে কত বড় ক্ষমতা কাজ করছে, অথবা যেখানে যেখানে আপনার সাম্প্রতিক যে জেএনজির যে অভ্যুত্থানগুলিকে দেখলাম, এবং সেখানে ধরেন সেটা নেপালি হোক অথবা সেটা ভেনিজুয়েলা হোক, যেখানেই হোক না কেন, খেয়াল করলেই কিন্তু বুঝবো যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এই বিষয়গুলিকে সঠিকভাবে নিয়ন্ত্রণে আনার মতো ক্ষমতা কি পরিপূর্ণভাবে বিজ্ঞান অর্জন করেছে কিনা, বিজ্ঞান যদি তা অর্জন করে থাকেই, করেছে কিনা আমি জানি না, করলে পরে সেটাকে আবার পুরোপুরি একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আনা সম্ভব কিনা, এবং সেটা যদি সম্ভব তাহলে সেটা কি বহু পক্ষের কাঠামো হবে কিনা, এবং সেটা যে আসলে গণমুখী হবে তার নিশ্চয়তা কিভাবে বিধান করা যাবে, তা যে গণবিরোধী হবে না তার নিশ্চয়তা কিভাবে নিশ্চিত করা হবে। তো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু সমস্যা যেমন নতুন, এর সমাধানও কিন্তু নতুন করে বের করতে হবে, এবং এই নতুন সমস্যাকে যেমন গভীরভাবে বোঝার ব্যাপার আছে, তাহলেই কেবলমাত্র কিন্তু নতুন সমাধান খোঁজার জন্য যে নতুন জ্ঞান দরকার, সৃষ্টিশীলতা দরকার, সেটা তখন তো অর্জন করা যাবে। মাঝখানে কিন্তু একদল লোক আমরা পেয়েছি, তারা সমস্যাগুলি বোঝেন, অবশ্যই বোঝেন, কিন্তু সমাধানটা কিন্তু দিতে পারছেন। আমি আমার মতো কম জ্ঞানী লোক কিন্তু আমি এরকম লোক খুব কম পাচ্ছি। আমি খুব অধীর আগ্রহে বিভিন্ন জায়গাতে, দেশে বিদেশে এবং বিশেষ করে গণমাধ্যমের সঙ্গে যারা কাজ করেন তাদের কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছি। মন্ত্রী হওয়ার পর তো আরও বেশি করতে হবে, কিন্তু আমি বিনীতভাবে ওদেরকে জানিয়ে রাখলাম যে পথ দেখাবেন, এমন করে সমাধান হাজির করবেন, বা তারপরে না করলে পরে তখন তো বলা যাবে যে আপনি তো করেন নাই। আমি তেমন লোক কিন্তু খুব কম পেয়েছি, তেমন শুভাকাঙ্ক্ষী কিন্তু খুব কম পেয়েছি। সব শুভাকাঙ্ক্ষীরই আকাঙ্ক্ষা আছে এবং ভালো চান এবং ভুলগুলি ধরিয়ে দিচ্ছেন, খুবই ভালো। এটা হলো একটা পার্ট, আরেকটা পার্ট তো এইটা। তা আমি আজকের কথা বাড়াবো না, আমি আপনাদের
সকলকে আবারও ধন্যবাদ জানাই, বিশেষ করে ইকোনমিক রিপোর্টার্স ফোরামকে ধন্যবাদ জানাই। আমি মাঝে মধ্যে আপনাদের এখানে আসার একটা উন্মুক্ত অনুমোদন চাচ্ছি, আমি একটা উন্মুক্ত অনুমোদন চাচ্ছি আমি, কারণ আপনাদের সাংবাদিকতা চর্চার ধরনটা অন্যদের চাইতে যেহেতু একটু আলাদা, এবং অন্যদেরকেও খুব দ্রুত এরকম একটা মেথোডোলজির মধ্যে কি করে আনা যেতে পারে, সেক্ষেত্রে আমরা কি সহযোগিতা করতে পারি, আমি সে বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আর সর্বশেষ আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমি খুব দ্রুতই তথ্যমন্ত্রী হিসাবে সংবাদপত্র মালিক সমিতি, এডিটর্স কাউন্সিল সহ অন্যান্য সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে বসবো। তথ্য কমিশনের যেই প্রতিবেদনটা রেখে গিয়েছেন বিগত কমিশন জাহিদ ভাইরা, সেক্ষেত্রে সেটাকে সহ আমরা পরবর্তী করণীয়টা ঐক্যবদ্ধভাবে তৈরি করব। সর্বশেষ আমি একটা কথা একটু আমি বিনীতভাবে মনে করে দেই, ফ্রিডম অ্যান্ড রেসপন্সিবিলিটি। আমাদের যে কোনো স্বাধীনতাই তো অবশ্যই, আর নৈরাজ্য, তার মধ্যে তো একটা ব্যবধান থাকতে হবে। কোনটা স্বাধীনতা আর কোনটা নৈরাজ্য, এবং এই মাত্রাটা সঠিক স্বাধীনতা যারা যিনি আক্রান্ত হবেন তিনি বলবেন এটা নৈরাজ্য, আর যেটা আসলেই নৈরাজ্য ওই স্বাধীনতা যে চর্চা করবে সে বলবে না এটা স্বাধীনতা। এর সমাধানটা কি, এই প্রশ্ন রেখে আমি বিদায় নিচ্ছি।